জুলাইয়ের শহীদ বাবার পাশে পটুয়াখালীতে দাফন হচ্ছে লামিয়ার। ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে ঢাকায় স্বজনদের মানববন্ধন। সরকার নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার কারণে বিভ্রান্ত হচ্ছে মানুষ, অভিযোগ আমির খসরু মাহমুদের। ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব বলেছেন আন্দালিক পার্থ। দুই উপদেষ্টার সাবেক এপিএস ও পিওর দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু দুদকের। 15 দিনের মধ্যে তাদের গ্রেফতারের আলটিমেটাম যুব অধিকার পরিষদের। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামিদের খালাসির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি 4 মে। বিচারপতি খায়রুল হকের দ্রুত গ্রেফতার চান জাতীয়তাবাদী আইনজীবীরা। ভারত পাকিস্তান সীমান্তে আবারও গোলাগুলি, পারমাণবিক হামলার হুমকি পাক মন্ত্রীর। বাংলাদেশিদের এখন ভারত না যাওয়ার পরামর্শ পররাষ্ট্র উপদেষ্টার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকিতে জুলাই অভ্যুত্থানের শহীদ জসিমের কবরের পাশেই দাফন করা হচ্ছে মেয়ে লামিয়াকে। সন্ধ্যা 7টায় নিজ বাড়িতে পৌঁছায় তার মরদেহ। সেখানে পাঙ্গাশিয়া গ্রামের মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে লামিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে দাফনের প্রক্রিয়া চলছে। ধর্ষণের শিকার হওয়ার পর মানসিক যন্ত্রণায় আত্মহননের পথ বেছে নেন লামিয়া। মর্মান্তিক ঘটনায় এলাকাবাসী, সমাজকর্মী ও ছাত্র সংগঠনগুলোর মধ্যে ব্যাপক ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। ক্ষোভ ফুঁসছে তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন লামিয়ার বাবা জসিমউদ্দিন। পরিবারের সদস্যরা জানান, ধর্ষণের পর থেকে চরম মানসিক অস্থিরতা, অপমানবোধ আর সামাজিক চাপের কারণে লামিয়া চরম হতাশায় ভুগছিলেন। তাদের ধারণা, মানসিক যন্ত্রণায় শেষ পর্যন্ত তাকে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। এদিকে ধর্ষণের বিচার না পেয়ে আত্মহত্যা করেছেন জুলাই আন্দোলনের শহীদ জসিমউদ্দিনের মেয়ে লামিয়া। পোস্টমর্টেম রিপোর্টে পাওয়া গেছে আত্মহত্যার আলামত। 24 ঘন্টার মধ্যে ধর্ষকদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন লামিয়ার স্বজনরা। ঘটনায় জড়িতদের প্রকাশ্যে ফাঁসির দাবিতে সোহরাওয়ার্দী হাসপাতালে মানববন্ধন করেছেন তারা। রিপোর্ট এস এম ফয়েজের। 17 বছরের শিক্ষার্থী লামিয়া ধর্ষণের পর চিকিৎসার জন্য ঢাকা এসেছিল পটুয়াখালী থেকে। বাড়িতে ঠিকই ফিরেছে, তবে জীবিত নয়, লাশ হয়ে। জুলাই আন্দোলনে শহীদ লামিয়ার বাবা জসিমউদ্দিন 9 মাস পর তার কবর জিয়ারত করতে যান মেয়ে লামিয়া। ফেরার পথে গেল 18 মার্চ ধর্ষণের শিকার হন লামিয়া। ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়ে। চিকিৎসার জন্য আনা হয় ঢাকায়, কিন্তু মানসিক চাপ, হতাশা আর বিচার না পাওয়ায় শনিবার রাতে ফাঁস দেয় লামিয়া। রবিবার লামিয়ার লাশ আনা হয় সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে। ময়নাতদন্তের শেষে হস্তান্তর করা হয় পরিবারের হাতে। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ। স্বজনরা জানান, মামলা হলেও আসামিদের ধরতে গড়িমসি করে পুলিশ। সমস্যা বলতে মেয়েটা আগে থেকে একটু এটা ধর্ষণের শিকার হয়েছে, যার কারণে মেয়েটা আর কি ডিপ্রেশনে ছিল। এই জন্য আর কি হয়তো বা এই পথ বেছে নিয়েছে। পরীক্ষা সামনে, আর একটা বোন আছে মাদ্রাসা পরে 1 মাসের ছুটি নিয়ে বাড়ি যাবে, কালকে রাত্রি যাইব। আমার আব্বুর সাথে কথা বলছে, শুনছেন না? এই তো শেষ কথা এই তরিকে। তারপরে তো লামিয়ার ধর্ষকদের বিচারের দাবিতে হাসপাতালের সামনে মানববন্ধন করেন জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা। আমাদের শহীদের মেয়েকে কেমন করে তারা করে হত্যা, নির্যাতিত করে তারা এই আত্মহত্যার জন্য তারা এগিয়ে দিয়েছে, যা একটা ছোট্ট মেয়ে নিতে পারে নাই, যার কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এই অমানবিক হত্যার একটা বিচার হওয়া উচিত। আমরা দেখতেছি যে আমাদের শহীদ পরিবারের প্রতি তেমন একটা দৃষ্টি দেওয়া হচ্ছে না। আমরা নির্যাতিত হচ্ছি, আমাদের নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমরা জীবন দিয়ে গেছি, দিয়েই যাবো। অত্যাচার ভোগ করছি, অত্যাচারই ভোগ করমু। আমরা কি বিচার আজও পামু না? ধর্ষণের সাথে যারা জড়িত আছে তাদেরকে গুরুত্ব গ্রেফতার করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিচার করতে হবে। গোটা পরিস্থিতিতে তারা ক্ষোভ ঝাড়েন অন্তর্বর্তী সরকারের উপর। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।
অন্যদিকে মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এ সময় আদালতে মামলার সব আসামিকেই হাজির করা হয়। এদিকে মামলার শুরু থেকে আসামি পক্ষে কোনো আইনজীবী না থাকলেও এই দিন লিগ্যাল এইডের মাধ্যমে আসামিদের আবেদন প্রেক্ষিতে অ্যাডভোকেট সোহেল আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে। গত 6 মার্চ সদর উপজেলার নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। পরে চিকিৎসাধীন অবস্থায় গত 13 মার্চ রাজধানীর একটি হাসপাতালে মারা যায়। এই ঘটনায় শিশু আসিয়ার মা আয়েশা আক্তার বাদী হয়ে প্রধান আসামি হিটু শেখ ও তার 2 ছেলে সহ 4 জনের নাম উল্লেখ করে মামলা করেন। এই মামলায় 13 এপ্রিল পুলিশ চার্জশিট দাখিল করে। পরে 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কাজ শুরু হয়। সরকার নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার কারণেই দেশের মানুষ নির্বাচনের বিষয়ে বিভ্রান্ত হচ্ছে। তাই দ্রুত নির্বাচনের দিনক্ষণ প্রকাশের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলে নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে না দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। বিস্তারিত মুবাশশির আহমদের রিপোর্টে। দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন কেন্দ্রিক সমস্যা দূরীকরণ ও সংস্কার বিষয়ে আলোচনা করতে রবিবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে দলটির লিয়াজো কমিটির সাথে বৈঠকে বসে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। বৈঠক শেষে বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, প্রস্তাবিত সংস্কার বিষয়ে ঐক্যমত্যের ভিত্তিতে ডিসেম্বরের আগেই দেশে নির্বাচন করা সম্ভব। সংস্কারের নাম বলে নির্বাচনকে যদি পেছানো যায় এবং একটা সরকার, একটা দায়িত্বশীল সরকার যখন বলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এই ধরনের আনসার্টেনিটি থেকে দেশকে কোনোদিনও একটা সরকার ঠেলে দিতে পারে না। একটা নির্বাচনী রোডম্যাপ কংক্রিট থাকতে হবে। আর প্রস্তাবিত যে সংস্কারগুলোতে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেগুলো জাতির কাছে তুলে ধরে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজু কমিটির প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী। যেখানে ঐক্যমত হয়েছে সেগুলোর বাইরে সংস্কার করার কোনো সুযোগ নাই। এর বাইরে যেটা করতে যাবে সেটা আপনাকে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আসতে হবে, নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। সুতরাং যেগুলো ঐক্যমত হয়েছে এই বিষয়গুলো জাতির সামনে কেন তুলে ধরা হচ্ছে না, এটাই প্রশ্ন। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচিত সংসদ ছাড়া সংবিধান ও সংবিধান সংশ্লিষ্ট বিষয়ের সংস্কার সম্ভব নয় বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। সকাল 10:30টার দিকে সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়। এতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, পুঞ্জীভূত সংকট উত্তরণে সংস্কার কমিশন প্রতিবেদন দিয়েছে। জানান, পরবর্তী প্রজন্ম এবং নতুন বাংলাদেশের জন্য এই প্রচেষ্টা। এতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকবে। দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ তৈরি হবে বলেও আশা করেন তারা। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, যেসব বিষয় কোনোভাবেই ঐকমত্য হবে না সেগুলো প্রকাশ করলে জনগণ বিবেচনা করবে। আর যেসব বিষয় ঐকমত্য হয়েছে তা নিয়েই জুলাই সনদ তৈরি করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। 15 জুলাইয়ের মধ্যে ঐকমত্য কমিশন তাদের সমস্ত এই ঐকমত্য তৈরির কাজটি সম্পন্ন করবে। এখন সেক্ষেত্রে যদি 15 জুলাইয়ের মধ্যে এটা ঠিক হয়ে যায় যে কোনগুলো বিষয় আমাদের সর্বসম্মত হলো এবং কোন বিষয়ে আমাদের দ্বিমত থাকলো, তাহলে সর্বসম্মত বিষয়ে তা কার্যকর হচ্ছে না কেন? সর্বসম্মত বিষয়ে যেগুলো সংবিধান সংশ্লিষ্ট নয় সেগুলো তো কার্যকর হয়ে যেতে পারে খুব দ্রুত। সংবিধান এবং সংবিধান সংশ্লিষ্ট বিষয় নির্বাচন ছাড়া সংস্কার সম্ভব নয়। যারা প্রাণ দিয়েছেন, যারা লড়াই করেছেন, গত বছর জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, তারও আগে 16 বছর ধরে যারা সমস্ত রকম জুলুম নিপীড়নের বিরুদ্ধে লড়াই করেছেন, গত 53 বছর ধরে যারা আসলে বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, জবাবদিহিতামূলক রাষ্ট্র, সকলের অংশগ্রহণমূলক একটি রাষ্ট্র, নাগরিকের অধিকার নিশ্চিত করার মতো একটি রাষ্ট্র যারা প্রতিষ্ঠার চেষ্টা করেছেন, তাদের সকলের কাছে আমাদের দায়। গণফোরামের এমিরেটাস সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন, আগামী দিনেও শান্তিপূর্ণ কিন্তু অর্থপূর্ণ আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে চান।
যেন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারেন। রবিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে তার ৮৮তম জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। ডক্টর কামাল বলেন, জনগণ যে ঝুঁকি নিতে ভয় পায় না তা ২৪-এর আন্দোলনেই দেখিয়ে দিয়েছে। তিনি বিশ্বাস করেন নতুন প্রজন্মকে নিয়ে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা যাবে। এদিকে তার পক্ষ থেকে লিখিত বক্তব্যে গণফোরাম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ২৪-এর ছাত্র জনতার গণ আন্দোলন দেশে গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠার সুযোগ তৈরি করেছে। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান পরিস্থিতিতে ছাত্র জনতার যে ঐক্য গড়ে উঠেছে তা দেশ গড়ার কাজে নতুন দিগন্তের সূচনা করবে। সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যাতে গণতন্ত্রের উত্তরণের পথ সুগম হয়, সেজন্য অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা সবার নৈতিক দায়িত্ব বলে বক্তব্যে উল্লেখ করেন ডক্টর কামাল হোসেন। সকলকে নিয়ে আমরা সারা দেশে মানুষকে আরো তাদের ঐক্যকে সুসংগত করে দেশে যেন সুশাসন কায়েম করতে পারি, গণতন্ত্র কায়েম করতে পারি, গণতন্ত্রকে সুসংগত করতে পারি, সে কাজে আমরা আছি, থাকবো এবং আপনাদেরকে নিয়ে থাকবো যে আগামী দিনেও একটা শান্তিপূর্ণ কিন্তু অর্থপূর্ণ আপসীন আন্দোলন নিয়ে আমরা এগিয়ে যাব। দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেব, দেশে যেন একটা স্থায়ী গণতন্ত্র আমরা যেটা চাই সেটা থাকবে, প্রাতিষ্ঠানিক রূপ থাকবে। তদবির বাণিজ্যের অভিযোগে অন্তর্বর্তী সরকারের ২ উপদেষ্টার সাবেক এপিএস ও পিওর দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযুক্ত ২ কর্মকর্তার দুর্নীতি তদন্তের দাবিতে দুদক চেয়ারম্যানের সাথে দেখা করে ১৫ দিনের মধ্যে তাদেরকে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছেন যুব অধিকার পরিষদের নেতারা। রিপোর্ট ফররুক বাবুর। অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবির বিরুদ্ধে গণমাধ্যমে আসা শত কোটি টাকা তদবির বাণিজ্যের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। পরে মার্চ টু দুদক কর্মসূচি নিয়ে দুদকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা। এ সময় সংগঠনটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৬ সদস্যের প্রতিনিধি দল সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেনের সাথে সাক্ষাৎ করে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত ও গ্রেফতারের আলটিমেটাম দেন। ১৫ দিনের মধ্যে যদি তাদের তদন্ত শেষ না করে গ্রেফতার না করে তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব এবং সেই কর্মসূচি হবে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও। পরে দুদকের সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক জানান, গণমাধ্যমে আসা ২ উপদেষ্টার সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে। আমাদের দুর্নীতি দমন কমিশন আইন বিধিমালা অনুযায়ী যে প্রক্রিয়া অনুসরণ করে কার্যক্রম গ্রহণ করতে হয় সেটি আমরা করছি। আপনারা এই বিষয়ে আরও তথ্যাদি আমরা আপনাদেরকে যথাসময়ে জানাবো। এদিকে এনআইডি নিবন্ধন অনুবিভাগের সাবেক মহাপরিচালক সুলতানুজ্জামান মোহাম্মদ সোহেল উদ্দিনের জাতীয় পরিচয়পত্র ব্লক করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে দুদক। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি ৪ মে ঠিক করেছে আপিল বিভাগ। রবিবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই দিন ঠিক করেন। আদালতে আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এস.এম. শাহজাহান ও মোহাম্মদ শিশির মনির। বহুল আলোচিত এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আসামিদের গত ১২ জানুয়ারি খালাস দেন হাইকোর্ট। পর্যবেক্ষণে হাইকোর্ট জানান, মামলাগুলোর বিচারিক আদালতের রায় অবৈধ, কারণ তা অবৈধ উপায়ে দেয়া হয়েছে। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। ২১ আগস্ট মামলায় লুৎফুজ্জামান বাবর সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে দেশের সব জেলা বারে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ২৯ এপ্রিল মঙ্গলবার এই কর্মসূচি পালিত হবে। দাবি আদায়ে সারা দেশের আইনজীবীদের ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান সংগঠনটির নেতারা। রবিবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করা হয়। এ সময় ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন,
মামলা থাকার পরও আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনও সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে গ্রেফতারের কোনো উদ্যোগ না নেয়ায় আইনজীবী সমাজ হতাশ ও ক্ষুব্ধ। অবিলম্বে তাকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে বাংলাদেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর হিসেবে উল্লেখ করেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন। সাবেক এই প্রধান বিচারপতিকে দেশের গুম খুনের মূল হোতা হিসেবে অভিহিত করে তার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন সংগঠনের মহাসচিব ব্যারিস্টার কাসার কামাল। আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা তাদের যথাযথ দায়িত্ব পালন করছেন না বিধায়েই খায়রুল হক এখনো আইনের আওতায় আসেননি, যে কারণে আজকে আমরা কর্মসূচি দিয়েছি এবং আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে তাকে যদি আইনের আওতায় না আনা হয়। অবিলম্বে উচ্চ আদালত এবং নিম্ন আদালতের ফেসিবাদের দোষর ও চিহ্নিত দুর্নীতিবাজ এবং দলবাল বিচারকদের অপসারণ দাবি করছি। পাশাপাশি বাংলাদেশের বিচার বিভাগ গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি জনাব ABM খায়রুল হককে অবিলম্বে গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি করতে হবে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মানুষের মনে জায়গা করে নেয় মানুষ তাকে ভোট দিয়েছিল, কিন্তু শেখ হাসিনার নির্দেশে তাকে হারিয়ে দেওয়া হয়েছে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেছেন, আদালত ইশরাক হোসেনের মেয়র পদ ফিরিয়ে দেওয়ার মাধ্যমে জনগণের অধিকারের পক্ষে রায় দিয়েছেন। এখন আদালতের রায় বাস্তবায়নের দায়িত্ব সরকারের। বাংলা ভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন হুমায়ুন কবির। আলাপ করেন সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন ইস্যুতেও। শুভ মাহফুজের রিপোর্টে বিস্তারিত। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ওনাকে এই পরবর্তী এখন থেকে মেয়র হিসাবে বিজ্ঞ আদালত ডিক্লার দিয়েছে। 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ফল বাতিল করে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গত 27 মার্চ রায় দিয়েছেন আদালত। প্রায় 1 মাস পার হলেও এখনও সেই রায় বাস্তবায়ন না হওয়ায় উদ্বেগ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বলেন, অন্তর্বর্তী সরকারের একটি মহল নিজেদের স্বার্থে আদালতের নির্দেশনা বাস্তবায়নে দেরি করছে। ইশরাক হোসেন সাহেব হচ্ছেন একজন তরুণ পপুলার লিডার অফ বাংলাদেশ। এখন কোর্ট জনগণের ভোটের অধিকারের পক্ষে রায় দিচ্ছে। এইটা যত দ্রুত কার্যকরী করা যায় এটাই উত্তম। তো এখন এই ইন্টারিম সরকার এখানে বাধাগ্রস্ত করবে, এটা তো ভালো চোখে কেউ দেখবে না। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়রের দায়িত্ব নেয়ার বিষয়ে তারেক রহমানের সম্মতির কথাও জানান হুমায়ুন কবির। নির্দেশনা পাইছেন, কথাবার্তা হয়েছে। উনি বিএনপির রাজনীতির মাধ্যমে জননেতা তারেক রহমানের নেতৃত্বে কাজ করেছেন, ঢাকায় পপুলার হয়ে উঠছেন। দেশ ও দেশের মানুষকে এগিয়ে নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক ব্যস্ত থাকেন বলেও জানান হুমায়ুন কবির। উনি রোজ সকাল 5টায় উঠে লন্ডনের টাইমে সমস্ত দেশে আপনি এঙ্গেজ করতেছেন, মত বিনিময় করতেছেন, 31 দফা নিয়ে আলোচনা করতেছেন, ওয়ার্কশপ করতেছেন, নেতাকর্মীদের মতামত শুনতেছেন, সাধারণ মানুষের মতামত শুনতেছেন, বিভিন্ন সেক্টরের প্রফেশনালসদের কথাবার্তা শুনতেছেন। তো ওনার উন্নয়নের পরিকল্পনা মানুষকে কেন্দ্র করে এবং বাংলাদেশের জনগণকে কেন্দ্র করে এবং বাংলাদেশের জনগণকে অংশীদারিত্ব দিয়েই ওনার উন্নয়নের পরিকল্পনা, যাতে বাংলাদেশের জনগণ ইজ এ ভেরি প্রমিনেন্ট পার্টনার ইন দি ডেভেলপমেন্ট প্ল্যান অফ তারেক রহমান। সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের লন্ডনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সাথে সাক্ষাতের বিষয়েও কথা বলেন হুমায়ুন কবির। জামাতের আমির গেছেন, তো স্বাভাবিকভাবে ওখানে তো রাজনৈতিক আলোচনা হবে। স্বৈরাচার শেখ হাসিনারে বিতাড়িত করার পরে হচ্ছে যে আমরা এখন জাতি হিসাবে আমরা ঐক্য, বুঝছেন, আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের দিক থেকে আমরা ঐক্য, এটা হচ্ছে আমাদের বিগেস্ট অর্জন। এই ইন্টারিম সরকারের সাথে কিছু যেখানে ওরা বিরোধ থাকবে, যেখানে আমরা প্রেশার দেওয়ার জনগণকে দিয়ে দিব, যেখানে এদের ভুল হবে এখানে দৌড়াইয়া দিব, কিন্তু এদেরকে দুর্বল করে আমাদের জাতীয় ইন্টারেস্টে আঘাত দিবে কেউ, এটা আমরা মেনে দিব না। এই ব্যাপারে আমরা ঐক্য। অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার কিছু কাজের সমালোচনা করে দেশকে এগিয়ে নিতে দ্রুত জাতীয় নির্বাচনের দাবিও জানান তিনি। তো ইলেকশনের প্রেক্ষাপট এখন তৈরি হচ্ছে, মানুষ চায় ইলেকশন, ইনশাআল্লাহ
বাংলাদেশে যেদিন ইলেকশনের রোড ম্যাপ ইউনূস সাহেব দিবেন, তারেক রহমান সাহেবকেও পাবেন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। পেহেলগাম ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে তৃতীয়বারের মতো গোলাগুলি হয়েছে। সীমান্তে থমথমে পরিস্থিতির মধ্যে ভারতকে পারমাণবিক হামলার হুমকি দিয়েছে পাকিস্তান। দেশটির রেলমন্ত্রী হানিফ আব্বাসি বলেছেন, ভারতের দিকে 130টি পারমাণবিক অস্ত্র তাক করে রেখেছে পাকিস্তান। অন্যদিকে আরব সাগরে জাহাজ বিধ্বংসী মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে ভারতের নৌবাহিনী। বিশ্লেষকদের শঙ্কা, যে কোনো মুহূর্তে ভারত ও পাকিস্তানের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত শুরু হতে পারে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ভারতকে পারমাণবিক হামলার হুঁশিয়ারি দিল পাকিস্তান। দেশটির রেলমন্ত্রী হানিফ আব্বাসি বলেছেন, ভারতের দিকে 135টি পারমাণবিক ওয়ারহেড যুক্ত মিসাইল তাক করে রেখেছে পাকিস্তান। এতে পেহেলগামে 26 পর্যটক হত্যাকাণ্ড ইস্যুতে দেশ দুটির কূটনৈতিক পরিস্থিতি আরও সংকটের মধ্যে পড়ল। ভারতও যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। দেশ দুটিতে থমথমে পরিস্থিতির মধ্যে আরব সাগরে জাহাজ বিধ্বংসী মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে ভারতের নৌবাহিনী। শনিবার এক অনুষ্ঠানে পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি বলেন, ভারত সিন্ধু নদের পানি বন্ধ করে দিলে তার যথাযথ জবাব দেবে পাকিস্তান। বলেন, মিলিটারি সরঞ্জাম মিসাইল শুধু দেখানোর জন্য তৈরি করেনি পাকিস্তান, এগুলো সব প্রস্তুত রয়েছে এবং ভারতের দিকে তাক করে রাখা হয়েছে। সর্বাত্মক যুদ্ধের জন্য পাকিস্তান প্রস্তুত বলে মন্তব্য করেন হানিফ আব্বাসি। ভারতের নিরাপত্তা ব্যর্থতার কারণেই পেহেলগামে হামলা হয়েছে বলে দাবি হানিফের। ভারতে কিছু হলেই অকারণে পাকিস্তানের ওপর দায় চাপায় বলেও মন্তব্য করেন তিনি। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে রবিবার আরব সাগরে ওই জাহাজ বিধ্বংসী মিসাইলের সফল পরীক্ষা চালায় ভারতীয় নৌবাহিনী। এটিকে দেশটির সমুদ্র নিরাপত্তা এবং যুদ্ধ প্রস্তুতির ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক বলে মনে করছে ভারতীয় নৌবাহিনী। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এই পরীক্ষাগুলো জম্মু ও কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে পরিচালিত হয়েছে। পাকিস্তান নৌবাহিনীর আরব সাগরে নির্ধারিত সারফেস টু সারফেস মিসাইল পরীক্ষার আগেই ভারতীয় নৌবাহিনী এই পরীক্ষাগুলো সম্পন্ন করছে। এদিকে তৃতীয় দিনের মতো পাকিস্তান ও ভারতীয় সেনাদের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলি হয়েছে। শনিবার গভীর রাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের তুতমারি গলি ও রামপুর সেক্টরের বিপরীত দিকে দুই পক্ষের সেনাদের মধ্যে এই গোলাগুলি হয়। এতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দেশ দুটির বর্তমান পরিস্থিতিতে বিশ্লেষকদের শঙ্কা, যে কোনো মুহূর্তে সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে তারা, তাতে পারমাণবিক হামলার ঝুঁকি থেকেই যায়। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে জরুরি না হলে এই মুহূর্তে বাংলাদেশিদের ভারত না যাওয়ার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, ভারত পাকিস্তানের সংঘাত চায় না, বাংলাদেশ চায় আলাপ আলোচনার মাধ্যমে সংঘাত নিরসন। প্রয়োজনে মধ্যস্থতা করতে বাংলাদেশ প্রস্তুত বলেও জানান তিনি। ইমরুল কায়েসের রিপোর্ট। কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে ভারত পাকিস্তান। সীমান্তে গোলাগুলিও করছে দেশ দুটির সেনারা। দেশ দুটির মধ্যে বাংলাদেশ কোনো ধরনের দ্বন্দ্ব সংঘাত চায় না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা শান্তি চাই দক্ষিণ এশিয়ায়। আমরা জানি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন থেকে বিভিন্ন ইস্যুতে সংঘাতময় সম্পর্ক আছে, কিন্তু আমরা চাই না যে এখানে কোনো বড় কোনো এমন সংঘাত সৃষ্টি হোক যেটা এই অঞ্চলের মানুষের জন্য কোনো বিপদের কারণ হয়ে উঠতে পারে। আমরা চাইব, ভারত পাকিস্তান দুই দেশের সাথে আমাদের সুসম্পর্ক বিদ্যমান, আমরা চাইব যে তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক। আমরা ইতিমধ্যে দেখেছি যে মধ্যস্থতার প্রস্তাব দু একটি দেশের কাছ থেকে এসেছে। যেভাবেই হোক, মধ্যস্থতার মাধ্যমে হোক অথবা দ্বিপক্ষীয় আলাপ আলোচনার মাধ্যমে হোক, আমরা চাই যে উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি বজায় থাকুক। তারা যদি আমাদের সহায়তা চায় যে আপনারা মধ্যস্থতা করুন, তাহলে হয়তো আমরা যাবো, কিন্তু তার আগে আমরা আগ বাড়িয়ে এটা কিছু করতে চাই না। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, গুজরাটে আটক হওয়া ব্যক্তিদের সম্পর্কে ভারত অফিসিয়ালি বাংলাদেশকে কিছুই জানায়নি। এখন পর্যন্ত আমরা এই ব্যাপারে কিন্তু পত্রপত্রিকাতেই দেখেছি, এর বাইরে কোনো অফিসিয়াল কমিউনিকেশন আমাদেরকে দেওয়া হয়নি। আর আপনারা জানেন যে অফিসিয়াল কমিউনিকেশন দিলেও আমাদেরকে দেখতে হবে যে আসলে তারা বাংলাদেশের লোক কিনা। যদি বাংলাদেশের মানুষ হয় আমরা তাদেরকে অবশ্যই ফেরত নেব, কিন্তু বাংলাদেশের মানুষ কিনা এটা কিন্তু প্রমাণ সাপেক্ষ, কারণ ভারতেও আমরা জানি যে প্রচুর বাংলা ভাষী আছে। বাংলা কথা বললেই যে বাংলাদেশের মানুষ এমন কোনো নিশ্চয়তা নেই। যাদের নিতান্ত প্রয়োজন নেই এই সংঘাতের সময়ে, বরং অ্যাভয়েড করাই ভালো। ভারত পাকিস্তান দ্বন্দ্বে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে যেন বড় কোনো প্রভাব না পড়ে সে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তৌহিদ হোসেন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কিস্তির $239 কোটি ঋণ পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মুদ্রার বিনিময় হার ও রাজস্ব আহরণ নিয়ে শর্ত পূরণের অগ্রগতি নিয়ে IMF সন্তুষ্ট হতে পারেনি। কিস্তির টাকা পেতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংক IMF এর বসন্তকালীন যৌথ সভার 2 দফায় বৈঠক হয়েছে। তবুও বিষয়টি সুরাহা হয়নি। বৈঠকে বাংলাদেশ ও IMF এর উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিশ্বব্যাংক IMF এর বসন্তকালীন বৈঠক উপলক্ষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সহ 12 সদস্যের প্রতিনিধি দল IMF প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। IMF এর ঋণ কর্মসূচির আওতায় 5 কিস্তির মধ্যে বাংলাদেশ এখন পর্যন্ত 3টি কিস্তিতে $231 কোটি পেয়েছে। চতুর্থ কিস্তির অর্থ পাওয়ার কথা ছিল গত ডিসেম্বরে, তবে এখন পর্যন্ত সেই অর্থ পাওয়া যায়নি। গেল সপ্তাহে সামান্য বৃষ্টির পরও আবারও গরমের দাপট। এতে সবচেয়ে বিপাকে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। আগামী 2-3 দিনের মধ্যে রাজধানী ঢাকা সহ দেশের বেশ কিছু জায়গায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। মাথার ওপর উত্তপ্ত সূর্য, গরমের তীব্রতায় হাঁসফাঁস অবস্থা, তবুও জীবিকার খোঁজে মানুষের এই ছুটে চলা। একটু স্বস্তি পেতে রাস্তার পাশে শরবত, পানি বা আইসক্রিম খেয়ে তৃষ্ণা মেটানোর চেষ্টা কারো কারো। খুব কষ্টই হচ্ছে, অনেক গরম, বাতাস হচ্ছে না। এত তাপমাত্রা যাতে ধারণার অতিরিক্ত শরীরে সইতে পারতেছে না। গেল কয়েক বছর রাজধানী সহ সারা দেশের তাপমাত্রার ব্যাপকতার পেছনে অপরিকল্পিত নগরায়ন এবং গাছপালা না থাকাকেই বড় কারণ হিসেবে দেখছে নগরবাসী। এই যে আবহাওয়া প্রকৃতির যে আমরা নিজেরা পরিবেশকে ধ্বংস করতেছি, আমরা গাছপালা নষ্ট করে ফেলতেছি, যে ডিফরেস্টেশন বেশি হচ্ছে, গাছপালা কেটে দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে এখান থেকে যদি আমরা উত্তরণ করতে চাই, অনেক বেশি গাছ লাগাতে হবে। রাস্তার সাইডে গাছপালা থাকলে কমপক্ষে অর্ধেকেরও বেশি তাপমাত্রা কমে যায়, জাস্ট ছায়ার কারণে। রাস্তায় গাছ দেখি না। এদিকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টির সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে যেটা বলা হয়েছে তা হলো রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, সেই সাথে রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। আমরা যদি তাপমাত্রার দিকে খেয়াল করি, গতকালকে রাজশাহী বিভাগ সহ দেশের 8 জেলার উপর দিয়ে তাপপ্রবাহ ছিল এবং আজকে আমরা আশা করছি যে তাপপ্রবাহ এটা আজকেও বিদ্যমান থাকতে পারে। তবে আগামীকাল এবং পরশু তাপমাত্রা অনেকটা সহনীয় পর্যায়ে নেমে আসতে পারে। সাগরে লঘুচাপ তৈরি হয়নি, তাই আপাতত নেই ঘূর্ণিঝড়ের ভয়। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। মালয়েশিয়া যেতে না পারা 17,777 জনের টাকা ফেরত দেয়া ও দোষীদের বিরুদ্ধে আইনগত কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা আগামী 27 আগস্টের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা হকের বেঞ্চ এই আদেশ দেন। 20,000 কোটি টাকা লোপাটের ঘটনায় রবিবার হাইকোর্টে প্রতিবেদন দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তাতে 17,000-এরও বেশি কর্মীর মালয়েশিয়া যেতে না পারায় রিক্রুটিং এজেন্সিকে দায়ী করা হয়। মালয়েশিয়ার শ্রমিক যেতে না পারার ঘটনায় সেই সময় রিট করেন আইনজীবী তানভীর আহমেদ। রিটে দাবি করা হয় যেসব কর্মী সব টাকা পরিশোধ এবং ভিসা পাওয়ার পরও যেতে পারেননি তার সব দায় রিক্রুটিং এজেন্সিগুলোর। তারা ভুক্তভোগীদের সব টাকা ফেরত দিতে বাধ্য। তবে এরই মধ্যে এজেন্সিগুলো কোনো ক্ষতিপূরণ দিয়েছে কিনা কিংবা দিলে কত শতাংশ দিয়েছে সেসবের কোনো তথ্য প্রতিবেদনে না থাকায় 27 আগস্ট পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে নির্দেশ দেয় আদালত। গত বছর মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির খবর বের হয় গণমাধ্যমে, যাতে বলা হয় প্রভাবশালী মহলের ছোট্ট ছায়ায় 30,000 শ্রমিকের জীবন নষ্ট করে 20,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। যারা ভুক্তভোগী আছে তো তাদেরকে পাঠিয়েছে কিনা অথবা না পাঠালে তাদের টাকাগুলো ফেরত দিয়েছে কিনা এবং রিক্রুটিং এজেন্সি যেগুলো দায়বদ্ধ তাদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেয় সুনির্দিষ্টভাবে আগামী 27 আগস্ট রিপোর্ট দিতে বলা হয়েছে। জাতীয় গ্রিডের আকস্মিক কারিগরি ত্রুটির কারণ খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করেছে বিদ্যুৎ মন্ত্রণালয়। এছাড়া কারিগরি কারণে মেট্রো রেল বন্ধ হলে 15 মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান। রবিবার সচিবালয়ে ব্রিফিং উপদেষ্টা বলেন, তদন্ত কমিটি গ্রিড বিপর্যয়ের কারণ, দায়ী প্রতিষ্ঠান ও ব্যক্তিকে শনাক্ত করবে। ভবিষ্যতে কিভাবে বিপর্যয় এড়ানো সম্ভব সে বিষয়ে সুপারিশ করবে কমিটি। এ সময় উপদেষ্টা জানান, লোডশেডিং সহনীয় রাখতে চেষ্টা করছে সরকার।
সরকার। তবে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি সরবরাহের সংকট রয়েছে। প্রয়োজনে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালানো হবে বলেও জানান উপদেষ্টা। ব্রিফিংয়ে শনিবার মেট্রো রেল প্রায় 2 ঘন্টা বন্ধ থাকার কারণ খতিয়ে দেখতে কমিটি গঠনের কথাও জানানো হয়। উপদেষ্টা বলেন, যে কোনো ত্রুটিতে কারিগরি টিমকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে হবে। আমরা বিষয়টাকে তদন্ত করার জন্য আমরা বুয়েটের প্রো ভাইস চ্যান্সেলর আব্দুল হাসিব চৌধুরীকে আহ্বায়ক করে এটা কমিটি করেছি। এই কমিটির যে কার্যপরিধি হবে গ্রিড বিপর্যয়ের কারণ নির্ণয়, গ্রিড বিপর্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায় নির্ধারণ, ভবিষ্যতে গ্রিড বিপর্যয় পরিহারের লক্ষ্যে সুপারিশ প্রদান এবং কমিটি আগামী 7 কর্মদিবসের মধ্যে, কারণ ওনারা হয়তো ফিল্ডে যাবেন, খুলনাতে বরিশালে যাবেন, কমিটি আগামী 7 দিবসের মধ্যে সুপারিশ সহ প্রতিবেদন দাখিল করবে। মেট্রো রেলের যেটা ওটা একটা ইলেকট্রিক্যাল ছিল। সবচেয়ে যেটা মারাত্মক যেটা অবস্থা সেটা হচ্ছে, যেটা খারাপ সেটা হচ্ছে যে এই জিনিসটা সারতে 5 মিনিট লাগছে, কিন্তু লোক যেতে 1.5 ঘন্টা লাগছে। তো এই জন্য আমরা একটা ব্যবস্থা নিচ্ছি যে 10 to 15 মিনিটসের মধ্যে রেসপন্স করতে পারতে হবে, ম্যাক্সিমাম, সর্বোচ্চ। জাতীয় নির্বাচনের প্রতিটি ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা চায় জামাতে ইসলামী। অর্থ বরাদ্দে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছে দলটি। রবিবার রাজধানীর মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই তথ্য জানান দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনে যে টাইমলাইন দিয়েছেন তার উপরে আস্থা রাখবে জামাত। নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নকে পরিদর্শক দল পাঠানোর কথাও বলা হয়েছে। জামাতের এই নেতা বলেন, নারী সংস্কার কমিশনের প্রস্তাবে যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতির প্রস্তাব নারীদের জন্য চরম অপমানজনক। তিনি জানান, নারীদের অংশগ্রহণ জামাতের 43%, যা অন্য দলের চেয়ে বেশি। বাংলাদেশের আগামী নির্বাচন এবং নির্বাচনে অবজারভার পাঠানোর ব্যাপারে আমরা কথা বলেছি। ইকুয়াল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার জন্যে, বিশেষ করে প্রত্যেকটি বুথে ইলেকশনে সিসি ক্যামেরা যাতে সংযোজিত থাকে, আমরা এটা প্রস্তাব করেছি। তারা এই প্রস্তাবকে এনকারেজ করেছে এবং এই জন্য যে হিউজ বাজেট দরকার আমরা তাদেরকে বলেছি তারা যেন এই ক্ষেত্রে সেভাবে আমাদেরকে সহযোগিতা করে। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের 11 বছর আজ। বিচার না পেয়ে হতাশ স্বজনরা। আদালতের সামনে মানববন্ধন করেছেন আইনজীবী সহ স্থানীয়রা। হত্যার 33 মাস পর আদালতের রায় কিছুটা আশার আলো ফুটলেও আর এগোয়নি বিচার কাজ। এতে হতাশ ভুক্তভোগী পরিবার। রায় কার্যকরের দাবিতে আদালত প্রাঙ্গণে নিহতের স্বজন ও এলাকাবাসীকে নিয়ে মানববন্ধন করেছেন আইনজীবীরা। বিচার পেতে প্রধান উপদেষ্টা সুদৃষ্টি চান নিহতের পরিবারের সদস্যরা। 2014 সালের 27 এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহরণ করা হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তখনকার প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ 7 জনকে। অপহরণের 3 দিন পর শীতলক্ষা নদী থেকে উদ্ধার করা হয় তাদের লাশ। হত্যাকাণ্ডে জড়িত থাকায় 2017 সালে সাবেক কাউন্সিলর নূর হোসেন, র্যাব 11-এর তৎকালীন অধিনায়ক তারেক সাইদ, অপর 2 কর্মকর্তা মেজর আরিফ, লেফটেন্যান্ট কমান্ডার রানা সহ 26 জনের মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। পরে আসামিরা আপিল করায় নিষ্পত্তির অপেক্ষায় মামলাটি। খেলার সংবাদ। ক্রিকেট। বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে সোমবার। চট্টগ্রামে হোয়াইট ওয়াশ এড়ানোর মিশন নাজমুল শান্তর দলের। খেলা শুরু হবে সকাল 10টায়। 2 টেস্টের সিরিজে সিলেটে প্রথম ম্যাচ জিতে 1-0 এগিয়ে সফরকারীরা। সিরিজ শুরুর আগে জিম্বাবুয়েকে অনেকটাই হালকাভাবে নিয়েছিল বাংলাদেশ, যার জন্য দিতে হয়েছে চড়া মাশুল। প্রথম টেস্টে পরাজয়ের সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশে। মানিক মাহমুদের রিপোর্ট। টেস্ট ক্রিকেটে 1 হাত এগোলে পরের সিরিজে 10 হাত পিছিয়ে যায় বাংলাদেশ। এমন দশায় চলে যাচ্ছে বছরের পর বছর। আর সেজন্যই কালের পরিক্রমায় লাল বলের ক্রিকেটে দুর্বল হয়ে পড়া জিম্বাবুয়েও এখন বাংলাদেশের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী। 2 দলের ক্রিকেটকে কেউ বলে বাংলার অ্যাশেজ, কেউ বলে এল ক্লাসিকো। হবেই না বা কেন, সিলেট টেস্টে ঘরের মাঠেও সফরকারীদের বিপক্ষে ঢুকেছে শান্তর দল। ব্যাটিং ব্যর্থতায় হেরেছে প্রথম টেস্ট। 4 বছর পর টেস্ট ক্রিকেটে জয়ের মুখ দেখেছে জিম্বাবুয়ে। এই পরাজয় বনেদি ক্রিকেটে বাংলাদেশের ভাবমূর্তি এখন তলানিতে।
ক্রিকেটারদের বেতন বেড়েছে, 1 রান করেও পাওয়া যাচ্ছে লাখ টাকা, তাই হয়তো ম্যাচ হারলেও লজ্জা লাগে না। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্ট জিম্বাবুয়ের বিপক্ষে জিতলে অন্তত মানটা বাঁচবে দলের, এড়ানো যাবে হোয়াইট ওয়াশ। কিন্তু ম্যাচটা যদি ড্র হয় সিরিজ হারবে শান্তর দল। আমি মনে করি সিলেটে প্রথম ইনিংসে আমরা ইউনিট হিসেবে খেলতে পারিনি, নিজেরাই নিজেদের বিপদ ডেকে নিয়েছি। আমরা পজিটিভ টেস্ট ক্রিকেট খেলতে চাই, এমন নয় যে সারাদিন খেলে 200 রান করতে হবে। আমাদের সমস্যা হলো লুজ শট কিংবা সফট ডিসমিসালে উইকেট দিয়ে আসি, এখান থেকে পরিত্রাণের উপায় বের করতে হবে। টপ অর্ডার সহ পুরো ব্যাটিং লাইন আপ নিয়েই আছে অনিশ্চয়তা। প্রথম টেস্টের স্কোয়াড থেকে পরিবর্তন এসেছে, দ্বিতীয় ম্যাচে নেওয়া হয়েছে ওপেনার এনামুল হক বিজয়কে। অনুসরণে ব্যাটিংয়ে বাড়তি মনোযোগ টাইগারদের। স্বাগতিকদের ঠিক বিপরীত অবস্থায় জিম্বাবুয়ে, হোয়াইট ওয়াশের চোখ রাঙাচ্ছে সফরকারীরা। সিরিজ জিততে মরিয়া ক্রেগ আরভিনের দল, চট্টগ্রামে ধরে রাখতে চায় সিলেট টেস্টের ধারাবাহিকতা। সিলেটের জয় দলের মধ্যে দারুণ পরিবেশ তৈরি করেছে, একটি ভালো অনুভূতি এনেছে, আর সবচেয়ে বড় কথা বিশ্বাস তৈরি করেছে। আমরা চাই এই ইতিবাচক জায়গা থেকে যতটা ভালো করা যায় সেটা করেই টেস্টটা জেতার চেষ্টা করব। জিম্বাবুয়ের বিপক্ষে এ পর্যন্ত 19 টেস্ট খেলে বাংলাদেশ 8টিতে জিতলেও হেরেছে সমান 8টি টেস্টে। চট্টগ্রাম টেস্ট এখন 2 দেশের জন্যই এগিয়ে যাবার মিশন। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। জুলাইয়ের শহীদ বাবার পাশে পটুয়াখালীতে দাফন সম্পন্ন লামিয়ার, ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে ঢাকায় স্বজনদের মানববন্ধন। সরকার নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার কারণে বিভ্রান্ত হচ্ছে মানুষ, অভিযোগ আমির খসরু মাহমুদের। ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব বলেছেন আন্দালিব পার্থ। 2 উপদেষ্টার সাবেক এপিএস ও পিওর দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু দুদকের। 15 দিনের মধ্যে তাদের গ্রেফতারের আলটিমেটাম যুব অধিকার পরিষদের। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামিদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি 4 মে। বিচারপতি খায়রুল হকের দ্রুত গ্রেফতার চান জাতীয়তাবাদী আইনজীবীরা। ভারত পাকিস্তান সীমান্তে আবারও গোলাগুলি, পারমাণবিক হামলার হুমকি পাক মন্ত্রীর। বাংলাদেশিদের এখন ভারত না যাওয়ার পরামর্শ পররাষ্ট্র উপদেষ্টার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদটা 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। ধন্যবাদ।